দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতের উপর কি ভয়াবহভাবে আক্রমণ করা হয়েছে। রাজধানীর মিরপুরে এনসিপির 6 নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মিরপুর 2 এর পানির ট্যাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ক্ষুব্ধ হয়ে তার সহযোগীরা পুলিশ ও এনসিপি নেতাদের উপর হামলা চালায়। আবারও এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগের ভয়ানক হামলা। এনসিপি ও পুলিশ কর্মকর্তাদের কুকুরের মতো পেটালো আওয়ামী লীগ। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব। স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম। ইভেন স্বপনে, শয়নে, জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ, শেখ হাসিনা, যুবলীগ, ছাত্রলীগের শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণ হয়ে থাকে। ইভেন কেন বারবার নিজেকে খুব স্বরূপে জাহির করেন যে উনি অনেক বড় কিছু, আবার সামান্য একটা ককটেলের বিস্ফোরণ বা কোনো কিছু হলে উনি ভয়ে লুটান। আসলে উনি কোনটি? উনার আসলে বাহ্যিক চরিত্র এবং অভ্যন্তরীণ যে ব্যক্তিগত চরিত্র, এটি আসলে কোনটি? চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত। কিন্তু এরপরে এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধানের উপর অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। ভারত একটা জিনিস বারবার বলে আসছে, একটা সত্য বারবার ডক্টর ইউনূসকে দিচ্ছে যে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিব এক সত্ত্বে। সে সত্য কি? সে সত্য হচ্ছে শেখ হাসিনার সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যেতে পারে, ওই সত্ত্বেই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিব। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। রাজধানীর মিরপুরে এনসিপির 6 নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মিরপুর 2 এর পানির ট্যাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় হোসনে আরা সাদিক নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ক্ষুব্ধ হয়ে তার সহযোগীরা পুলিশ ও এনসিপি নেতাদের উপর হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এই হামলা বলে দাবি করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর 2 জন সদস্য মিরপুর মডেল থানার মোবারক সহ আমাদের কিছু নেতৃবৃন্দরা মূলত তাকে আটক করতে গেছিলেন। আটক করতে গেলে স্থানীয় যারা সন্ত্রাসীরা তারা মূলত এই হামলাটা করে। আমরা এখানে দাঁড়ানো, এর মধ্যে হঠাৎ করে প্রায় 20-25 জন লোক আসলো, এসে কথাবার্তা ছাড়াই আমাদের সবার গায়ে হাত দেওয়া শুরু। চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত। এর আগে খুলনা এবং রাজশাহী এই দুটো ভিসা অফিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার চট্টগ্রামের ভিসা অফিস বন্ধ করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোনো রকম নেগোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারত করতে রাজি নয়। প্রসঙ্গত কালকেই বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করেছিলেন এবং তারপর তিনি আশ্বস্ত করেন যে ভারতের যে মিশন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলছে, অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভারতের এই মুহূর্তে বাংলাদেশে আছে সেগুলো সুরক্ষার জন্য সেনাবাহিনী সদা তৎপরতার সঙ্গে সেগুলো রক্ষা করবে এবং শেষ মুহূর্ত অবধি ভারতের এই মিশনকে প্রোটেকশনের দায়িত্বে বাংলাদেশের সেনাপ্রধান। কিন্তু এরপরে এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধানের উপর অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। এটা কিছুটা নজিরবিহীন, কিছুটা চমকপ্রদ বিষয় যে একটা রাষ্ট্রের সেনাপ্রধান ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করার পরেও ভারত এই সেনাপ্রধানের উপর ভরসাটি রাখতে পারলো না। দেখুন, যদি জাস্টিফিকেশনের জায়গায় যান তাহলে আপনারাও খুব সহজে বুঝতে পারবেন কেন বাংলাদেশের সেনাপ্রধানের উপর আর ভরসা ভারত করলো না। কালকে একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে। যতই সেনাপ্রধান মুখে আশ্বস্ত করুক ভারতকে যে ভারতের প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারকে তিনি সুরক্ষিত রাখবেন, আসলে বাস্তবের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী যে ভেজা বিড়াল হয়ে গেছে তা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। কালকে বাংলাদেশের সংসদ যে ভবন, পার্লামেন্ট, সেখানে কাতারে কাতারে মানুষ ঢুকে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করে এবং কখন এই ঘটনাটি ঘটানো হয়? ওসমান হাদির শেষকৃত্য অনুষ্ঠানের পর। ভাবুন, একজন বিদ্রোহী নেতা, সোকল্ড বিদ্রোহী নেতা মারা গেছেন, আপনারা শেষকৃত্য অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আপনার দুঃখ পাওয়ার কথা, আপনার শোকে মূর্ছা যাওয়ার কথা, কিন্তু এই শোকার্ত পরিবেশের মধ্যেও বাংলাদেশের কিছু ইসলামিস্ট জেহাদি এক্সট্রিমিস্ট তারা সংসদ ভবনের পাঁচিল টপকে দেশের পার্লামেন্টকে ধ্বংস করার দিকে ছুটে যাচ্ছেন এবং সংখ্যাটা অগুন্তি। ফলে আপনি কোনো অবস্থাতেই এই এক্সট্রিমিস্ট জেহাদিদের থেকে দেশকে বাঁচাতে পারছেন না, অথচ ভারতকে ফোনে আশ্বস্ত করছেন যে ভারতের একাধিক ইনফ্রাস্ট্রাকচার প্রোটেক্ট থাকবে এবং বাংলাদেশের সেনাবাহিনী সেগুলো শেষ মুহূর্ত অবধি রক্ষা করবে। ভিডিওটি আগে দেখুন।
অর্থাৎ একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সেনাপ্রধান দেশের কন্ট্রোল নিজের হাতে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আগের বছর যখন 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসেন, তখন সেনাপ্রধান যেভাবে অ্যাগ্রেসিভলি বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি আসলে ম্রিয়মাণ। তিনি গোপালগঞ্জে সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের উপর নির্বিচারে গুলি চালানোর প্রধান অভিযুক্ত। তিনি অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের নেতা মন্ত্রী সমর্থকদের গ্রেফতার করার কাজে অত্যন্ত তৎপরতা দেখিয়েছেন। চট্টগ্রামে যেখানে হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করেন, তাদের দোকান ঘর ভাঙচুর করাতে এই সেনাবাহিনী প্রধান অভিযুক্ত। চাকমা সম্প্রদায়ের মানুষের উপর নির্বিচারে অত্যাচারের জন্য এই সেনাবাহিনী অভিযুক্ত। পাশাপাশি দিনের পর দিন এই সেনাবাহিনীর নেতৃত্বেই বাংলাদেশে তুরস্ক, পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের নেতারা খুল্লা এসে মিটিং করে চলে গেছেন। সেই সেনাপ্রধান কার্যত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে কালকে ভারতের সেনাপ্রধানকে ফোন করে কিছু ফেক কমিটমেন্ট করেন, কিন্তু এরপরেও ভারত তার কোনো কথাতে বিশ্বাস করলো না। তা কিন্তু স্পষ্ট করে দেয় যে কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রিভাইভ করার জায়গায় ভারত কিন্তু নেই। পাশাপাশি এই সেনাপ্রধান দেখুন, শুধুমাত্র ভারতকে কমিট করেছেন তাই নয়, প্রথম থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কিন্তু বড় বড় ফাঁকা আওয়াজ দিয়েছেন। কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে এসছে, যে খবর বাংলাদেশের শুধুমাত্র সামাজিক মেরুদণ্ড যে ভেঙে দিচ্ছে তা নয়, অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আফসোস হয় এইটা দেখে যে বাংলাদেশের কোনো মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না, কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে এই ওসমান হাদির ঘটনার পরবর্তী সময় বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি এতটাই হয়েছে যে 3টে বড় টেক্সটাইল হাব বাংলাদেশে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, যে 3টে জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, এবং এই 3টে জায়গা কিন্তু ঢাকা কেন্দ্রিক জায়গা, ঢাকা থেকে খুব বেশি দূরে এই 3টে জায়গা অবস্থিত নয়। সেই 3টে টেক্সটাইল হাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে বলা হয়েছে, মেন কারণ হলো ওয়ার্কার সেফটি কনসার্ন। ওয়ার্কার সেফটি আমরা দেখলাম বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে কিভাবে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হলো। এই হিন্দু যুবকের বিপক্ষে প্রাথমিকভাবে মিথ্যা এক অভিযোগ করা হয়, তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন, কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে তার মৃত্যুটা একটি ষড়যন্ত্র। তিনি কারখানার শ্রমিকদের হয়ে কথা বলতেন, তিনি কারখানার একাধিক বিষয় নিয়ে সরব ছিলেন, তাই বৃহত্তর ষড়যন্ত্রে তাকে মেরে এইভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ধর্মীয় অবমাননা তিনি করেছেন, এই ধরনের কথাবার্তা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়। পাশাপাশি এই কারখানার মালিকরা বলেছেন যে ট্রান্সপোর্ট ডিসরাপশন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ নাইট শিফট যারা করেন তাদের যানবাহন পাওয়া যায় না, রাস্তায় গাড়ি ভয়ে অনেকে নামান না, কারণ ভাঙচুর হওয়া, ডাকাতি হওয়া, খুন এ এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। পাশাপাশি এই মুহূর্তে ইনসিকিউরিটি এই দেশের সবচেয়ে বড় সমস্যা, ফলে এত জটিলতার মধ্যে টেক্সটাইল হাব চালানোর মতো জায়গায় আমরা নেই। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অত্যন্ত বড় একটি গ্রুপ, তারাও লজিস্টিক তাদের যে হাব ছিল সেখানকার প্রোডাকশন কিন্তু হল্ট করে দিয়েছে। পাশাপাশি এই প্রোডাকশন হল্ট করার পিছনে তারা বলেছেন যে এই মুহূর্তে সাপ্লাই চেন ভেঙে পড়েছে বাংলাদেশে। বলা হচ্ছে এখানে সাবোটেজের পরিমাণ বাড়ছে, অর্থাৎ আমার দেশের ভিতরেই এমন কিছু লোক জড়িয়ে আছে, কোম্পানির ভিতরেও এমন কিছু লোক জড়িয়ে আছে যারা নিজেদের পিছনে নিজেরাই ছুরিটি মারছে। প্রসঙ্গত ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ যতই ভারতের দিকে আঙুল ওঠাক না কেন, পরবর্তীকালে জানা যায় ওসমান হাদিরই অত্যন্ত ক্লোজড একজন তাকে গুলি করে মারে, যদিও বাংলাদেশ সরকার, পুলিশ, গোয়েন্দা দপ্তর তাকে ধরতে পারেনি। ফলে এই সাবোটেজের পরিমাণ বাংলাদেশের এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাড়ছে। এর জন্য বসুন্ধরার মতো গ্রুপও কিন্তু প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তারা বলেছেন নাইট টাইম যে হয় সেখানকার সেই সময় অত্যন্ত ট্রান্সপোর্ট ডিসরাপশন হচ্ছে, ফলে আমরা আমাদের কাজটি ঠিকঠাকভাবে করতে পারছি না। ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে চিঠির পর চিঠি দিয়েছে, কিন্তু ভারত কোনো ভালো উত্তর দেয়নি এবং শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে দিবে এবং কখন ফিরিয়ে দিবে এই ব্যাপারও কিছু বলেনি। কিন্তু গত 2-3 মাস আগে থেকে ভারত একটা জিনিস বারবার বলে আসছে, একটা সত্য বারবার ডক্টর ইউনূসকে দিচ্ছে, যে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিব এক সত্ত্বে। সে সত্য কি? সে সত্য হচ্ছে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যেতে পারে, ওই সত্ত্বেই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিব। এবং এই বিষয় নিয়ে ভারতের পার্লামেন্টও কিন্তু আলোচনা হয়েছে, নরেন্দ্র মোদীও এই ব্যাপার নিয়ে ক্লিয়ারলি কথা বলেছে। যখন বিরোধীরা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত দিচ্ছে না এই ব্যাপারে প্রশ্ন তুলেছে, তখনও নরেন্দ্র মোদী ক্লিয়ারলি সংসদে বলেছে শেখ হাসিনাকে ফেরত দিলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে বা শেখ হাসিনাকে তখন বাংলাদেশে পাঠাবে। এটাই বাস্তবতা, কারণ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক বলতে কোনো কথা নাই, উনি পদত্যাগ করেন নাই, ওনার উপর জঙ্গি হামলা হয়েছিল, ওনার জীবন রক্ষার্থে উনি সেফটির জন্য ভারতে এসেছে। আবার যখন সময় হবে তিনি বাংলাদেশে গিয়ে
ওনার ক্ষমতা উনি বুঝে নেবেন। তাই আপনারা যারা এখনো এগুলো নিয়ে অনেক চিন্তা বাদ দেন। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার সাথে সাথে এখন যে পরিস্থিতি দেখতেছেন, অনেক ভয় পাচ্ছেন, হতাশা হয়ে আছেন, সকল কিছু একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জয়কার হবে। ওরা আহামরি তেমন কোনো লোক নেই, এরা কোনো কিছু করলেই ঢাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে সকল লোককে ঢাকার মধ্যে জড়ো করে, অনেক বেশি জনগণের সমাগম দেখিয়ে তারা বোঝাতে যায় আমাদের অনেক জনসমর্থন। এই যে হাদির একটি জানাজা হয়েছে, এখানের মধ্যে দেখেছেন এত জনগণ, সারা বাংলাদেশ থেকে তারা লোক এনে দেখাতে চেয়েছে হাদির জনপ্রিয়তা, হাদিকে কত মানুষ ভালোবাসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তাদের যতগুলো জনসমর্থন ততগুলোই ভোটার। সারা বাংলাদেশে ধরে নিলাম আমি 20 থেকে 30 লক্ষ ভোট আছে বা সমর্থন করে জামাত ইসলামকে, ওইখান থেকে সর্বনিম্ন 10 লাখ মানুষকে তারা সারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এই হাদির জানাজার মধ্যে, মানুষকে দেখানোর জন্য হাদি বিপ্লবী, হাদি বীর। আরে ভাই, বিএনপি যদি একটা সাধারণ কর্মীও মারা যায়, এরকম যদি বিএনপি প্ল্যানিং করে, আমি ওই কর্মীর জানাজার মধ্যে ঢাকার মধ্যে কম না হলে 50 লক্ষ বা 40 লক্ষ মানুষ সমাগম করবো। এক ওয়ার্ডারে সারা বাংলাদেশের সকল বিএনপি সাধারণ কর্মীরা আপনার ঢাকায় চলে আসবেন। আসবে না? আওয়ামী লীগের ক্ষেত্রে আসবে না? আসবে তো। শুধু একটা জিনিস মাথায় রাখেন, চট্টগ্রামের সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা গিয়েছিল। সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামের মধ্যে কোনো লোক আসে না, শুধু চট্টগ্রামের মানুষই মহিউদ্দিন চৌধুরী জানাজা এসেছিল যে 10 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। লালদিঘির ময়দান ছাড়িয়ে গিয়ে আন্দরকিল্লা ছাড়িয়ে গিয়েছে। তো চিন্তা করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি পরিস্থিতি হয়েছিল চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর জানাজার মধ্যে। আর হাদির জানাজাতে সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামীর লোক, বিভিন্ন মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছে, ইসলামিক দলের বিএনপিরও কিছু লোক গিয়েছে। তারপরও মহিউদ্দিন চৌধুরীর জানাজা সমমানের হয়েছে, এর থেকে বড় জানাজা হয়নি। বুঝেন নাই ব্যাপারটা? এটাকে তো হাইলাইটস করার কিছুই নেই। বাংলাদেশের থেকে বড় অনেক জানাজা হয়েছে, এগুলো ফাইল ফুটেজ মিডিয়ার মধ্যে এখনো আছে। তাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে স্বপ্ন ছিল এই ডক্টর ইউনূসের, সেই স্বপ্নগুলো অনেক আগে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি সারেন্ডার করেছে। তিনি কিছুদিন আগে বলেছে, আপনারা সকলেই দেখেছেন, যে ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত না দেয়, আমাদের আর কিছু করার নেই। আরে ভাই, ফেরত দিবে না কেন? ইন্ডিয়া ফেরত দিবে না বলেছে, 100 বার দিবে। ইন্ডিয়া প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবে। ডক্টর ইউনূস একমাত্র টিকে আছে মবের মাধ্যমে, ডক্টর ইউনূস একমাত্র টিকে আছে জঙ্গিবাদ প্রমোটের মাধ্যমে। যেদিন মব বন্ধ হয়ে যাবে, যেদিন জঙ্গিবাদ প্রমোট বন্ধ হয়ে যাবে, সেদিনই ডক্টর ইউনূস কুপোকাত। বিএনপি কিছু বলছে না, জাস্ট বিএনপি পাতানো নির্বাচনটা হওয়ার জন্য বসে আছে। বিএনপির কথা হচ্ছে যা হবার হোক, এখন কিছু বলবো না, তাল মিলে থাকবো, নির্বাচন হলে তো আমরা ক্ষমতায় আসবো, আমরা ক্ষমতায় বসি, তারপর আমরা আমাদের মতো সাজাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে ভিপি হবে, কে ডাকসুর ভিপি হবে, এগুলো আমরা নির্ধারণ করবো কে চাকসুর ভিপি হবে। আবার 1 বছর পর আবার আমরা ক্ষমতায় বসার পর আবার নির্বাচন দিয়ে সকল ভার্সিটি কলেজ আমরা দখল করে ফেলতে পারবো। আগে মেইন হচ্ছে আমরা ক্ষমতায় বসা। এখন কে বিসি নিয়োগ দিচ্ছে, জামাতের কোথায় বিসি নিয়োগ হচ্ছে, দেখ ওরা ক্ষমতায় আমরা আসার পর মেইন খেলাটা আমরা খেলবো। সে কারণে বিএনপি এখন এগুলো নিয়ে এত মাথা ঘামাচ্ছে না। কিন্তু বিএনপি একটা জিনিস ভুল করতেছে, জামাত টেকনিক খাটিয়ে যদি 80-90-100টার আসন পেয়ে যায়, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরও জামাতের সাথে ফাইট করা টাফ হয়ে যাবে। কারণ জামাত সাংগঠনিকভাবে বিএনপি থেকে খুবই শক্তিশালী। জামাত এবং বিএনপির সাথে এককভাবে ফাইট দিয়ে আওয়ামী লীগ টিকে ছিল, কারণ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কারণে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো অত সাংগঠনিকভাবে শক্তিশালী না, জনপ্রিয়তা থাকলো। জামাতকে 10টা-20টা আসনের বেশি জিততে দেওয়া যাবে না বিএনপি। ওই জিনিসটা মাথায় রাখবে যদি পাতা নির্বাচন হয়েও যায়। এটাই হচ্ছে মেন কথা। আর শেখ হাসিনা আসবে, সঠিক সময়ে আসবে। পাতা নির্বাচন হোক, বিএনপি কিছুদিন দেশটা চালাক, জনগণ বুঝুক, সঠিক সময়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং ভারতও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে। আর যখন পাঠাবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরারই সম্ভাবনা বেশি, কারণ তিনি এখন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী। বিশ্বের সকল দেশ তখন সেটা মানতে বাধ্য, প্রমাণস্বরূপ। কারণ এই যে ডক্টর ইউনূস এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কি বিশ্বের অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে? উনি তো গায়ে জোরে বসে আছে। কথা হচ্ছে বাংলাদেশে জোরজার মূল লোক তার। ক্ষমতা বসে যেতে পারলে, শেখ হাসিনা এসে যদি ক্ষমতায় বসে যেতে পারে, সবাই স্বীকৃতি দিবে। কথা বুঝেন নাই? মেন হচ্ছে ক্ষমতা। আপনার ক্ষমতা আছে, আপনি বসে গেছেন, তখন সবাই আপনাকে বাহাবা দিবে। দেখেন না, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সকল মিডিয়ার লোক শেখ হাসিনাকে বাহাবা, কোনো কিছু হলে কারো কাছে বিচার না, ডাইরেক্ট শেখ হাসিনার কাছে বিচার দিত। শেখ হাসিনা বিচার করবে, শেখ হাসিনা আমার মা। মিডিয়ার সকল লোকে শেখ হাসিনা দালালি করতো, সকলে শেখ হাসিনাকে নিয়ে পোস্ট দিত। এখন আবার তারা এই জামাতের দালালি করছে গা বাঁচানোর জন্য, হাদিকে নিয়ে পোস্ট দিচ্ছে, করুন কথাবার্তা বলছে। বুঝেন না ব্যাপারটা? এটাই হচ্ছে বাস্তবতা। আপনার ক্ষমতা আছে, আপনাকে তেল মারবে, আপনাকে নিয়ে পোস্ট দিবে, আপনাকে নিয়ে খুব ভালো কথা বলবে। আপনার যখন পতন হয়ে যাবে, আপনাকে গালাগালি করবে, আপনার 14 গোষ্ঠী দিয়ে বলবে। এখন ডক্টর ইউনূসকে নিয়ে যারা ভালো কথা বলছে, ডক্টর ইউনূসকে নিয়ে যারা দালালি করছে, ডক্টর ইউনূসকে দেখবেন নির্বাচনের পরে বা ডক্টর ইউনূসের যদি পতন হয়ে যায় নির্বাচনের আগেও, ডক্টর ইউনূসের সম্পর্কে তারা কি বলে, কি পোস্ট দেয়, কি গালাগালি করে। কথা বুঝেন না? এই প্রথম আলোর কিছুদিন আগে তাদের পুরো কার্যালয় জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। ডেস্টিনির এই ডেইলি স্টারের আপনার পুরা পত্রিকার যে কার্যালয় আছে পুরো জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। কিন্তু তারা কি করছে? সংবাদ মাধ্যমে এসে আবার ডক্টর ইউনূসের দালালি করছে, বলছে ডক্টর ইউনূসের নাকি মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আরে ভাই, ডক্টর ইউনূসের মদদলিত গুলো করা হচ্ছে, ওনার আবার মান সম্মান কি ক্ষুণ্ণ হচ্ছে? ওনার মান সম্মান থাকলে না ক্ষুণ্ণ হবে? এত কিছু হওয়ার পরও, তাদের ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়ার পর, প্রথম আলো জ্বালিয়ে দেওয়ার পর, তাদের লোকগুলা সংবাদ মাধ্যমে এসে ভয়ে দালালি করতে হচ্ছে। তারা চিন্তা করছে ডেইলি স্টার জ্বালিয়ে দিয়েছে, প্রথম আলো জ্বালিয়ে দিয়েছে, কখন আমাদেরকে জ্বালিয়ে দেয়। এখন ডক্টরকে একটু তেল মারে যদি বাঁচা যায়, এভাবে করে বেঁচে থেকে কোনো লাভ নাই। ভাগের মতো একদিন বেঁচে থাকেন, দালালি করে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। বুঝেন নাই ব্যাপারটা? আবার শেখ হাসিনা যখন দেশে চলে আসবে, শেখ হাসিনা আবার যখন প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে, আবার শেখ হাসিনার দালালি করবেন। এটাই তো আপনাদের কাজ। আপনারাই মেন কালপিট, আপনারাই বাংলাদেশে
ধ্বংসের মেইন কারিগর, অন্য কেউ ফেসিস্ট না, আপনারাই মেইন ফেসিস্ট তৈরি করার কারিগর। এই ডক্টর ইউনূসকে আপনারাই হিটলারের থেকে বড় হিটলার বানিয়েছেন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময় তেল মেরে মেরে এদের ওনাকে দালালি করে। তা না হলে ডক্টর ইউনূস আজকে এইরকম রাঘব বল হতে পারতো না, বাংলাদেশের জঙ্গিদের এরকম আস্ফালন ঘটাতে পারতো না। আপনাদের কারণে এই ডক্টর ইউনূস বাংলাদেশে পরিস্থিতি করতে পেরেছে। তাই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সুশীলরা। তাদেরকে আপনি ভালো মতে অর্ধেক বাস পাশা দিয়ে ঢুকিয়ে দিলে বলবে কম হয়েছে, আরেকটু ঢুকান। আবার বলবে আপনি পাশা দিয়ে বাস ঢুকানোর কারণে আমার খুব মজা লেগেছে, আপনি খুব ভালো শাসক, আপনি পাশার মধ্যে বাস ঢুকাতে পারেন। এই ডেইলি স্টার এবং এই প্রথম আলো লোকদের মতো কথা বুঝেন নাই, এভাবেই করে চলছে আমাদের বাংলাদেশ। তাই বাংলাদেশ উন্নয়ন শিখরে পৌঁছাবে কি করে? যেই সরকারে বসে তার দালালি করে, যতই কিছু করুক তার সুনাম ছাড়া আর কিছুই করতে পারে না। সংবাদ মাধ্যমগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এই বাংলাদেশকে। এই সকল সুশীলরা আগে মারা দরকার, এই সকল সুশীলদেরকে। হাসনাত আব্দুল্লাহ কি কথিত বীর না প্রকৃত ভীরু? কেন বলছি এই কথা? আপনি যখন একজন নেতা হবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ হবে খুবই দৃঢ়, তাই না? আপনি কোনো কিছুতে ভেঙে পড়বেন না, কেননা আপনি আপনার অনুসারীদের দিক নির্দেশনা দিচ্ছেন। সেই আপনি যদি আপনার ছবিগুলো যদি গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আসে, আপনি কাঁদছেন, আপনি দ্রুত সেনাবাহিনীর বাংকারে ঢুকছেন, এগুলো ভুল বার্তা দেয়। তাহলে আমরা একটু আপনার বেসিক্যালি হাসনাত আব্দুল্লাহর জায়গায় আসি, মূলত যার মন্তব্যকে ঘিরে বাংলাদেশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতের সেনাবাহিনী, ভারতের সব জায়গায় যার মন্তব্যকে ঘিরে নড়ে চড়ে বসেছে, সেই হাসনাত আব্দুল্লাহ সম্বন্ধে আমরা ছোট পরিসরে যদি কিছু বলি যা আসলেই দৃশ্যমান, সেগুলো নিয়ে আমরা বলছি। আমরা যদি প্রথমে দেখি, মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে রাজনীতি ঠিক করা সেনাবাহিনীর কাজ নয়, তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কথা বলেছিল হাসনাত আব্দুল্লাহ। তো এবং হাসনাত আব্দুল্লাহ তখন এটা বলেছিল যে সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। খুব দৃঢ় কণ্ঠে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলেছিল, যদিও তার দল এনসিপি সেই বক্তব্যকে তখন ডিক্লাইন করেছিল। পরে দেখা গেল কি, ঠিক বরিশাল থেকে ফেরার পথে এনসিপির একটি সমাবেশ আমরা জানি যে গোপালগঞ্জে তারা বিক্ষোভের মুখে পড়েন, এবং সেই বিক্ষোভে যেই সেনাবাহিনীকে সে ফিরে যেতে বলেছিল ক্যান্টনমেন্টে, সেই সেনাবাহিনীর গাড়িতেই আমরা কি দেখলাম? আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহকে খুব দ্রুত সে ঢুকে যেতে, তাই না? আমরা সেই ছবিটা আছে। অথচ তিনি তার দুদিন আগেই বলেছিল যে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পান না, কাকে ভয় দেখান, অর্থাৎ উনি বলেছিল যে কাকে ভয় দেখান। আমরা সেই ছবিগুলো দেখেছিলাম, এবং তার কয়েকদিনের মধ্যেই মূলত আমরা দেখলাম সেই সেনাবাহিনীর গাড়িতে করেই বিক্ষোভের মুখে যখন পড়লেন, নাহিদ ইসলাম সহ তিনি ওই গাড়িতে ঢুকে পড়লেন, তাই না? সাজিদ সালাম এবং হাসনাত আব্দুল্লাহ তো গেল। তারপরে হাসনাত আব্দুল্লাহ মূলত সবসময় যেহেতু আলোচনায় থাকতে চান এবং তিনি তার মতো করে ফেসবুক পোস্ট বা এটা দেন, সেগুলো আমরা দেখেছি যে ঢাকা ভার্সিটিতে ঠিক কিছুদিন আগের ঘটনা, তখনও দেখলাম যে তিনি একটি মিডিয়ার গাড়িতে করে তড়িঘড়ি করে একটা পটকা ফুটছিল, মূলত ককটেল যেটাকে বলে, সামান্য একটা ককটেলের শব্দ শুনে উনি দৌড়ায়, দেখা গেল যে একটি মিডিয়ার গাড়িতে তিনি তাড়াতাড়ি উঠে উনি যেতে বললেন তাড়াতাড়ি। তাহলে উনি তো হচ্ছেন একজন খুব বীর টাইপের মানুষ, উনি দেখাতে চান যে উনি খুব বলিষ্ঠ কণ্ঠস্বর। তো আমরা সে দৃশ্যও কিন্তু দেখলো। সর্বশেষ যে দৃশ্যটি দেখলো সেটি হচ্ছে যে ভারতকে তিনি 7 সিস্টার্স থেকে বিচ্ছিন্নের কথা বলেছিলেন, এবং পরবর্তীতে দেখা গেল যে এই মন্তব্যটি ঢাকা, বাংলাদেশ সব বিভিন্ন জায়গায় ব্যাপক আলোচনার জন্ম দিল। বাংলাদেশ সরকার এটিকে, তারা বলছেন এটি তার নিজস্ব ফেসবুক মত, এনসিপিও সেই মতকে স্বীকার করেনি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এর মধ্যে আমরা জানি ইনকিলাব মঞ্চের যিনি প্রধান ওসমান হাদি, তিনি মারা গেছেন। প্রথম যে দৃশ্যটি তার সামনে আসেন, অনেক নেতাকে কিন্তু দেখা গেছে, কিন্তু ঠিক প্রকাশ্যেভাবে এতটা শিশুর মতো করে কাঁদতে দেখা যায়নি, যতটা দেখা গেছে আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহকে কাঁদতে। দুই ধরনের ব্যাখ্যা থাকতে পারে, তীব্র আবেগে কান্না আসতে পারে, আবার হতে পারে যে ভীরুতা তো আসতে পারে, বা এটা তার একটা সামাজিক জায়গা, সেটাও আসতে পারে। কোনটি এসেছে একমাত্র তিনি সেটা জানেন। আমরা তার পরবর্তীতে যেটা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি প্রোগ্রামে তিনি আশেপাশে আসছিলেন, তিনি আরেকজনকে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, যে তুমি গাড়িতে করে যাচ্ছ তো, তুমি ঠিকমতো যাচ্ছ তো, তোমার সাথে কেউ আছে তো। এই যে হাসনাত আব্দুল্লাহর যে বলা হতে যে উনি ভয় পাচ্ছেন কেন, উনি এরকম কাঁদছেন, ওনার ভিতরে একটা কাঁপুনি আছে, আবার উনি কিছুক্ষণ পর পরে জ্বালাময়ী বক্তব্য দেন। সর্বশেষ আমরা দেখলাম যে ওসমান হাদিকে যখন সমাহিত করা হলো, তখনও সেই সব ছবি মূলত সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাসছে। যদি ওখানে অনেক নেতা, এনসিপি নেতা, সব দলের মূলত নেতারা সেখানে ছিলেন, কিন্তু কাউকে প্রকাশ্যে এতটা মানে তার মতো করে ভাঙতে দেখা যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তিনি কি আসলে সাহসী, তিনি কি ভীরু, তিনি কি আবেগী, না আসলে কি? তিনি কেন বারবার মানে নিজেকে খুব স্বরূপে জাহির করেন যে উনি অনেক বড় কিছু, আবার সামান্য একটা ককটেলের বিস্ফোরণ বা কোনো কিছু হলে উনি ভয়ে লুটান? আসলে উনি কোনটি? ওনার আসলে বাহ্যিক চরিত্র এবং অভ্যন্তরীণ যে ব্যক্তিগত চরিত্র, এটি আসলে কোনটি? দর্শক, আপনারা হাসনাত আব্দুল্লাহকে যেভাবে মন্তব্য করেন, সেভাবে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। আসলে উনি কি সাহসী না ভীরু? যদি সাহসী হন তাহলে কেন সাহসী, আর যদি ভীরু হন কেন তার ভিতরে ভয় কাজ করছে, কেন তিনি এভাবে ভীত হচ্ছেন, সে ব্যাপারটি আপনারা মন্তব্যে জানাতে পারেন। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।